নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের গ্রুপের বিশেষ নিবেদন শান্তনু দাসের লেখা গোয়েন্দা ইন্দ্রদার কাহিনী রহস্য যখন ক্রিকেট। গল্প পাঠ তথা সমুর ভূমিকায় ইন্দ্রনীল কুমার, ইন্দ্রতার ভূমিকায় রাজদীপ চক্রবর্তী, সুমিতের ভূমিকায় মৃন্ময় মান্না, তপেনের ভূমিকায় সুদীপ্ত সরকার, গণেশের ভূমিকায় জয় ভট্টাচার্য, পাগলের ভূমিকায় জয়দীপ চক্রবর্তী ও সৌরভ নাগের ভূমিকায় গল্পস্বল্প ইউটিউব চ্যানেল থেকে সৌরভ। গল্পস্বল্প ইউটিউব চ্যানেলের লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আজ গল্পস্বল্পের সাথে আমরা কোলাবোরেশন করেছি। আপনারা গল্পস্বল্প চ্যানেলে গিয়ে দুর্দান্ত গল্প শুনতে পারেন। আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী, পোস্টার ডিজাইন রোহন, ভিডিও এডিটিং জয়দীপ চক্রবর্তী, সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন শান্তনু দাসের লেখা রহস্য যখন ক্রিকেট। হোটেল মঞ্জুষার নীল কাঁচ দিয়ে তুষারাবৃত হিমালয়ের রূপ দেখছিলাম। দার্জিলিং এসে হিমালয়ের রূপ দেখে বারবারই মুগ্ধ হতে হয়। চা বাগান ঘেরা, পাখির কুজন ভরা, ফুলের রঙিন গন্ধে মাতোয়ারা দার্জিলিং এসেছি সেই ছোটবেলায়। কিন্তু এবারে শুধু আমি আর ইন্দ্রদা। পাহাড়ে খাদের ধারে বড় বড় পাইন গাছ মাথা নাড়ছে, মাঝখানে পাতার ফাঁক দিয়ে উকি দিচ্ছে ঝলমলে রোদ্দুর। কলকাতার ইট কাঠ পাথরের জঙ্গলে হাঁপিয়ে উঠেছিল মন, তাই দুজনে বেরিয়ে পড়েছিলাম এবার। মানুষের দৈনন্দিন কোলাহল দূষণ থেকে বহু দূরে। ইন্দ্রদা জিজ্ঞাসা করল, কিরে, কেমন লাগছে দার্জিলিং? ভালো। শুধু ভালো? হ্যাঁ, শুধুই ভালো। তুমি যেখানে যাও প্রত্যেকবার সেখানেই তো কেবল রহস্যের পরিবেশ গড়ে ওঠে। কই, এবারে তো তেমন কিছু হলো না। ও, এই ব্যাপার। তা দার্জিলিং এসে হিমালয়ের থেকে আর বেশি কি রহস্যময় তুই আশা করিস? যাই হোক, আমাদের কথার মাঝেই কলিং বেলটা বেজে উঠল। আমি গিয়ে দরজা খুললাম। এক অপরিচিত ব্যক্তি, বয়স খানিকটা ইন্দ্রদার মতোই হবে, 27 কি 28, বেশ লম্বা চওড়া, গৌরবর্ণ, মাথা ভর্তি ব্র্যাক ব্রাশ করা কালো কোকড়ানো চুল, চোখে ফাস্ট ট্র্যাকের সানগ্লাস, কপালে ছোট্ট একটা ব্যান্ডেজ। ভদ্রলোক বললেন, ইন্দ্রজিৎ আছে? ততক্ষণে ইন্দ্রদা উঠে এসেছে। ওরা কিছুক্ষণ পরস্পরের মুখ চাওয়াচাই করল। তারপর ইন্দ্রদাই প্রথম কথা শুরু করল। আরে সুমিত না, কেমন আছিস? হ্যাঁ, ঠিকই ধরেছিস। তুই কেমন আছিস? ভালো। তা তুই এখন কি করছিস? শুনেছি নাকি একটা ক্রিকেট দলের পরিচালনা করিস। হ্যাঁ, ঠিকই শুনেছিস। ওই একটা ছোটখাটো ক্রিকেট দলের ক্যাপ্টেন। আর তুই তো এখন বেশ নামকরা ডিটেকটিভ। দার্জিলিংয়েও তো তোর নাম ছড়িয়ে গেছে রে। ওই সেবারে কি একটা রহস্যের কিনারা করলি? হ্যাঁ, ওই আর কি। আমি কালকেই জানতে পারলাম তোরা দার্জিলিংয়ে বেড়াতে এসেছিস, তাই দেখা করতে চলে এলাম। তা তোর সঙ্গে এটিকে, তোর সেই বিখ্যাত অ্যাসিস্ট্যান্ট সৌম্য বুঝি? আমার সঙ্গে পরিচয়ের পালা শেষ হতেই ইন্দ্রদা হোটেলে 3টে কফির অর্ডার দিল। ততক্ষণে হালকা এক পশলা বৃষ্টি নেমেছে। পাথুরে মাটির সোদা গন্ধ সে এক আলাদা আমেজ। অনেকদিন পর দুই বন্ধু রিউনিয়ন বেশ খোশমেজাজেই চলছিল। তারপর একসময় ইন্দ্রদার বন্ধু সুমিতদা বলে উঠল, তা তোরা কলকাতায় কবে ফিরছিস? আপাতত 4-5 দিন তো এখানেই আছি। তাহলে এই সৌম্যকে নিয়ে কাল সকাল 8টা নাগাদ একবার শিবতলা স্টেডিয়ামে চলে আয় না। কেন বলতো? কাল সেমিফাইনাল ম্যাচ আর পরশু ফাইনাল। আমরা সেমিফাইনালে উঠেছি, তোদেরকে ভিআইপি গেস্ট হিসেবে থাকতে হবে,
আমি সব ব্যবস্থা করে দেব। কিন্তু শোন, দার্জিলিং এর সাইট সিন অন্যদিন করে নিস, কিন্তু কোনো কিছু শুনতে চাই না। কাল আর পরশু আমাদের সঙ্গে থাকতেই হবে। এতদিন পর দেখা, এত সহজে তোকে ছেড়ে দেবো ভাবলি কি করে? আমি কালকে গাড়ি পাঠিয়ে দেব। ইন্দ্রদার বন্ধু চলে গেল। পরে ইন্দ্রদার কাছে সুমিতদার পরিচয় জানলাম। নাম সুমিত বিশ্বাস। একসময় ক্লাসের সেরা ক্রিকেট প্লেয়ার ছিলেন। যেমন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তেমনি তুখোর ক্রিকেট প্লেয়ার। এখানে একটা কথা বলে রাখি, ইন্দ্রদার একটা পরিচয় পাঠক পাঠিকারা সবাই জানেন না। একদিকে সে যেমন এমন এক নামকরা ডিটেকটিভ, অন্যদিকে ক্রিকেটারও বটে, যদিও খুব একটা নামকরা নয়। ইন্দ্রদার কাছে আজই জানলাম প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় ইন্দ্রদা আর সুমিত বিশ্বাস দুজনেই ছিল ওপেনিং জুটি। মাইক্রোবায়োলজিতে মাস্টার্স করে ইন্দ্রদা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে রিসার্চ শুরু করে দিল। তারপর থেকেই দুই বন্ধু দুদিকে। ইন্দ্রজিৎ সান্যাল জয়েন করলো ক্রাইম ব্রাঞ্চে। ক্রিকেটটা আস্তে আস্তে ইন্দ্রদার জীবন থেকে জলছবির মতো মুছে গেল। বদলে ইন্দ্রদার গ্রিন পিচে বাউন্সারের মতো আবির্ভাব হলো একটি মিষ্টি মেয়ের। নাম ঝিলিক সেনগুপ্ত, পেশায় ফটোগ্রাফার। ইন্দ্রদার থেকে বছর পাঁচেকের ছোট। কথায় আছে না, প্রত্যেকটা সাকসেসফুল পুরুষের পিছনে একজন নারীর অবদান থাকে। ইন্দ্রদার ক্ষেত্রে ঝিলিক সেনগুপ্ত ঠিক সেরকমই। নিতান্তই গল্পের প্রয়োজন ছাড়া ইন্দ্রদা অপ্রাসঙ্গিক মানুষের বিবরণ দেয়া একদমই পছন্দ করে না। তাই ইন্দ্রজিৎ সান্যাল ও ঝিলিক সেনগুপ্তের প্রেম পর্বটা একান্তই ব্যক্তিগত ভেবে বিষয়টিতে ইতি টানলাম এখানে। অনেকটা অফ স্টাম্পের বল কাটটা মেরে সেফলি লিভ করা। কারণ সে ইন্দ্রদার থেকে আমি অনেকটা ছোট হওয়ায় ওর কাছে এলবিডব্লিউ হওয়ার ভয় আমার আছে। বাইরে কালো মেঘের অবগুণ্ঠান মোচন করে সূর্যদেব উঁকি মারছেন আকাশ থেকে। সূর্যের আলোটা পাহাড়ের বরফের উপর পড়ে চমকাচ্ছে, আর সেই মলিন আলো মিশে যাচ্ছে গোটা চা বাগানের বিস্তীর্ণ অঞ্চলে। ঘন পাইন, ফার ও বনের পরতে পরতে যেন রহস্য উঁকি মারছে। গলার মাফলারটা বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে ব্যাগ থেকে দার্জিলিং জমজমাট বইটা এনে পাতা উল্টাতে লাগলাম। পরশু টাইগার হিল দেখতে গিয়েছিলাম, তাই আজকের দিনটা দার্জিলিং ঘুরে দেখার জন্যই স্থির রইল। বিকেলে একটু মেঘলা মেঘলা ছিল। ইন্দ্রদা তবুও ঝিলিকদের দেয়া হ্যান্ডিক্যাপটা আনতে ভোলেনি। ঘন চা বাগানের মধ্যে দিয়ে নানা রকম পাখির কলতাল শুনতে শুনতে ঘন সবুজে চোখ ভিজিয়ে একটা পাহাড়ের খাদের ধারে এসে পড়লাম। ধীরে ধীরে সূর্য পাহাড়ের বুকে একেবারে মিশে যাচ্ছে। এই নিস্তব্ধতার মাঝে একটা আলাদা রোমাঞ্চ খুঁজে পাচ্ছিলাম আমি। ডিউল্যান্ড পার্কে এসে বসেছি, মনে হলো পিছন থেকে কেউ যেন আমাদের ফলো করছে। প্রথমে অতটা না বুঝলেও আমরা যখন পার্কের সিংহদ্বারের কাছে এসেছি তখন হঠাৎ ইন্দ্রদা চেঁচিয়ে উঠল, এই কে তুমি? এবারে যাকে দেখলাম তার চেহারার বর্ণনা দেওয়াটা বেশ হাস্যকর। দেখে মনে হলো এক বদ্ধ পাগল। পরনে ময়লা হাফ প্যান্ট, ছেঁড়া কালি লাগা একটা টি শার্ট, মুখে খোঁচা খোঁচা দাড়ি, জামার পকেটটা বেশ ভারী, মনে হয় ওতে কিছু ভরা আছে। মাথায় একটা সাদা টুপি, দাঁতগুলো অদ্ভুত রকমের বড়। বয়স বড়জো 30-32। লোকটা প্রথমেই এসে সোজা ইন্দ্রদার কাছে গড়গড় করে কথাগুলো বলল, ইন্দ্রদাকে কিছু বলার সুযোগ না দিয়ে। আপনার নাম ইন্দ্রজিৎ সান্যাল, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো জানি তো আপনার নাম। কিন্তু আপনি কালকে যাবেন না, একদম যাবেন না ওখানে। তাহলে ওই সব বেআইনি চোরা কারবারিদের সাথে আপনিও যুক্ত হয়ে যাবেন। ও হ্যাঁ হ্যাঁ, কোথায় যাবেন না? তাই তো, খেলার মাঠে, শিবতলা স্টেডিয়াম। সত্যি বলছি ইন্দ্রজিৎ স্যার। পাগলা ভাবছেন? আমাকে সবাই তাই ভাবে, আমি কিন্তু পাগল নই। এবার ইন্দ্রদার প্রশ্ন, আরে কিন্তু তুমি কে? লোকটা অদ্ভুতভাবে হাসতে হাসতে নিমেষের মধ্যে কোথায় যেন ছুটে চলে গেল। আমরা কিছুক্ষণ ওর দিকে চেয়ে রইলাম। রহস্য যখন গজায় তখন এমনিভাবেই শুরু হয় সৌম্য। তোর কথাটা মিলে যাচ্ছে। দার্জিলিং এসেও রহস্য কিছু ছাড়বে না মনে হচ্ছে। তার মানে ইন্দ্রদা, তুমি বলতে চাইছো স্টেডিয়ামে কিছু একটা রহস্য রয়েছে?
সে তো না গেলে বোঝা যাবে না। তবে রহস্যকে আঁকড়ে ধরতে গিয়ে ক্রিকেটকে জলাঞ্জলি দিয়েছিলাম। এবারে তো দেখছি দার্জিলিংয়ের পাটা পিছেও রহস্যের বল সুইং করবে মনে হচ্ছে। ক্রিকেট রহস্য? না সৌম্য, রহস্যের নাম ক্রিকেট। নাম ধাম তো কিছু বললো না, তবে শিবতলা স্টেডিয়ামে চোরা কারবার নিয়ে কিছু একটা বলছিল মনে হলো। ওইসব বাদ দে, পাগল টাগল হবে হয়তো। আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি, তোরা রেডি হয়ে নে। আমাকে আবার একটু ওই টিম মিটিং এ বসতে হবে। সকালে উঠতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল। সুমিত বিশ্বাসের ফোনটা রাখার পর ইন্দ্রদা চট করে কোটটা পরে নিল। আমিও সোয়েটার আর মাফলারটা জড়িয়ে নিলাম। মুখ ধুয়ে ফ্রেশ হতেই 8টা বেজে গেল। ব্রেকফাস্ট না করেই সোজা আমি আর ইন্দ্রদা একটা জাইলো গাড়ি করে শিবতলা স্টেডিয়ামের দিকে রওনা হলাম। বাইরে কুয়াশার ঘন ঘটা, তুমুল বৃষ্টিতে চারদিক ঝাপসা লাগছিল। গাড়ির কাঁচের বাইরে তখন ধারা জলের আলপনা আঁকা হচ্ছে। পাহাড়ে বৃষ্টির একটা আলাদা মোহময়ী রূপ আছে। সেই রূপসাগরে ডুব দিতে দিতে গাড়ি হালকা চালে এগিয়ে চলল। স্টেডিয়ামে যখন পৌঁছালাম তখন ঘড়ি বলছে 8:30। বৃষ্টি কমে গেলেও গাছের পাতা থেকে টপ টপ করে জল পড়ছে। দুপাশে সবুজ চা বাগান আর সবুজ পাহাড়ে ঘেরা শিবতলা স্টেডিয়াম। বৃষ্টি স্নাত হয়ে পাহাড়ে যেন সবুজ আরো সতেজ দেখাচ্ছে। দূর থেকে মনে হলো একজন হন্তদন্ত হয়ে এদিকেই আসছে। ফিচেল গোছের লোকটা আমাদের কাছে এসে বলল, আপনারাই কি সুমিত বিশ্বাসের বন্ধু? আমরা মাথা নাড়লাম। লোকটার কথায় বুঝতে পারলাম সুমিত বিশ্বাসী তাকে পাঠিয়েছে। যেহেতু সুমিতটা এখন খেলার প্র্যাকটিসে ব্যস্ত, তাই লোকটা আমাদের ভিআইপি সিটের কাছে নিয়ে গেল। ইন্দ্রদা অনেকের সাথেই পরিচয় করছিল। সেখানে ইন্দ্রদাকে চেনে এরকম 2-3 জন পরিচিত লোকও বেরিয়ে গেল। আমাদের নিয়ে ভিআইপি সিটে প্রায় 50 জনের মতো লোক ছিল। বাকি স্টেডিয়াম ভর্তি। স্টেডিয়ামটা খুব বড় না হলেও মাঠটা বেশ বড়। দক্ষিণ দিকটায় রয়েছে স্কোরবোর্ড, আর প্রত্যেকটা ব্লকে 3 ফুট লম্বা আয়তাকার সাউন্ড বক্স, যা থেকে কমেন্টেটরদের ধারাভাষ্য ভেসে আসছিল। আর আমাদের পাশেই রয়েছে 2টো দলের ড্রেসিং কাম ওয়েটিং রুম। ইন্দ্রদার সঙ্গে অনেকে দেখা করে গেছে। সুমিত বিশ্বাস যে এখানেও ইন্দ্রদার রহস্যভেদী বেশ গুণগান করেছে তা বুঝতে আমাদের অসুবিধা হয়নি। প্রথমত ইন্দ্রদার বন্ধু সুমিত বিশ্বাস, সে আজকে অবশ্য সম্পূর্ণ খেলোয়াড়ের ড্রেসে, দেখে মনে হয় সেই ওপেন করবে। দ্বিতীয়ত সুমিত বিশ্বাসের বিপক্ষ দলের ক্যাপ্টেন সৌরভ নাগ। ইন্দ্রদার সঙ্গে ওরও বেশ ভাব আলাপ হলো। আমি সৌরভ নাগের চেহারাটার মোটামুটি একটা বর্ণনা দিচ্ছি। মোটাসোটা, কালো রঙের গোঁফ, হাইট খুব একটা বেশি নয়, আইডিয়াল স্পোর্টসম্যান টাইপ ফিগারও নয়। মুখে দাড়িগোঁফ পরিষ্কার করে কামানো আর সম্পূর্ণ খেলোয়াড়ের ড্রেসে। কথায় কথায় জানতে পারলাম সৌরভ নাগের দলটার নাম জয়পুর স্পোর্টিং ক্লাব, আর সুমিত বিশ্বাসের দলটার নাম বলাকা স্পোর্টিং ক্লাব। তৃতীয়ত শিবতলা স্টেডিয়ামের কনভেনার এবং ম্যাচের আম্পায়ার 2 জন, গণেশ ঘোষ এবং তপন গুহ। দুজনেরই বয়স 40 থেকে 42-এর মধ্যে। মাথায় সাদা টুপি, সম্পূর্ণ সাদা ড্রেস, বলিষ্ঠ চেহারা, চোখে রেব্যানের সানগ্লাস, আর হাতে 2টো বড় বড় স্পেশাল ঘড়ি। সূর্যের আলো পড়ে যেগুলো চকচক করছে। দুজনের মধ্যে একটাই তফাৎ, গণেশ ঘোষ কথা বলতে বলতে চোখ পিটপিট করেন, আর তপন গুহ কথা বলার সময় চোয়ালটা একটু বাঁ দিকে বেঁকে যায়। যাই হোক, বক্সে শুনতে পেলাম, এইবার শুরু হচ্ছে বলাকা আর জয়পুরের সেমিফাইনাল সংঘর্ষ। ঘড়িটা একবার দেখে নিলাম, 9টা বাজছে। পাশের এক ভদ্রলোকের কাছ থেকে জানতে পারলাম জয়পুর ক্লাব টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। জয়পুর স্পোর্টিং ক্লাব দল এবং আরো 2 জন আম্পায়ার মাঠে নামল। ইন্দ্রদার বন্ধুর দলের প্লেয়ারগুলো আমাদের থেকে 10 হাত দূরে বসে আছে। ওরা কফি খাচ্ছিল। সকালে ব্রেকফাস্ট করিনি বলে আমার ইতিমধ্যে বেশ খিদে পাচ্ছে। আমাদের টিফিন আর কফিও ভিআইপি সিতে চলে এলো। পাশের একজন মোটাসোটা ভদ্রলোক অতিরিক্ত এক্সাইটমেন্টে হাততালি দিতে লাফিয়ে উঠেছিলেন বলে ইন্দ্রদার কাপ থেকে কিছুটা কফি ভদ্রলোকের ডেনিম জিন্সে পড়ে গেল। ইন্দ্রদা অবশ্য দোষটা নিজের কাঁধেই নিয়ে পকেট থেকে রুমাল বের করে ভদ্রলোকের কফিটা মুছে দিলেন। ওপেনিং করতে নামলো সুমিত বিশ্বাস আর আরেকজন। খেলা শুরু হলো।
2020 ম্যাচ। টিফিন আর কড়া ব্ল্যাক কফি খেতে খেতে ইন্দ্রদার দিকে আর চোখে তাকাচ্ছিলাম। মুখ দেখে কিছুই বোঝা যাচ্ছে না, তবে বেশ গম্ভীর। প্রথম ওভারে ফিল্ডারদের মধ্যে একটা চিৎকার শুনতে পেলাম। বলাকা ক্লাবের ওপেনার ইন্দ্রদার বন্ধু সুমিত বিশ্বাস বোল্ড আউট। ইন্দ্রদা বেশ গম্ভীর, তবে ও এখন মাঠের দিকে লক্ষ্য করছে না। মাঠের উত্তর দিকে, যেখানে স্টেডিয়াম শেষ হয়েছে, সেদিকে তাকিয়েছে একদৃষ্টে। পাশের এক ভদ্রলোক দূরবীন নিয়ে খেলা দেখছিল। ইন্দ্রদা প্লিজ বলে দূরবীনটা একবার চেয়ে নিল। কি এত মন দিয়ে দেখছে তা ইন্দ্রদাই জানে। কিছুক্ষণ পর স্কোরবোর্ডের দিকে তাকিয়ে দেখি 10 ওভারে 25 রান, 5 উইকেট। ইন্দ্রদা ভদ্রলোককে দূরবীনটা ফেরত দিল। আমি তখনই কিছু জিজ্ঞেস করার সাহস পেলাম না। সুমিত বিশ্বাস ইন্দ্রদার পাশে একটা খালি সিটে বসল। আজকে আমাদের হার একেবারে অবধারিত। ইন্দ্রদা বলল, ক্যাপ্টেনের মুখে এসব কথা? তুইও আমার জায়গায় থাকলে এই একই কথা বলতিস। মানে আমি তো তোকে বেশ পজিটিভ মাইন্ডেড বলেই জানতাম। এখনো খেলার অনেক বাকি আছে। হয় আমাদের ফিটনেসের ঘাটতি আছে, আর তা না হলে অন্য কিছু। কি বলতে চাইছিস বলতো? এখানে নয়, পরে বলবো। তাই বলিস? তবে আজ আর ভালো লাগছে না রে সুমিত, বড্ড অলস লাগছে। কাল ফাইনালে আসবো। স্কোরবোর্ডে যাওয়ার সময় চোখ পড়ল। বলাকা ক্লাবের অবস্থা খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। 20 ওভারে 47 রান, 8 উইকেট। এতটা একপেশে ম্যাচ হবে আশা করিনি। এক এক করে বলাকা স্পোর্টিং ক্লাবের সাপোর্টাররাও সব স্টেডিয়াম ছাড়ছে। আমরাও চলে এলাম হোটেল মঞ্জুষায়। একটানা চুপচাপ বসে থাকলে নাকি ঘুম পায়। অনেকক্ষণ স্টেডিয়ামে বসেছিলাম, তাই টায়ার্ড লাগছিল। খাবার রেডি। লাঞ্চের জন্য হোটেলে ইন্দ্রদা আগেই ফোন করে দিয়েছিল। স্নান খাওয়া সেরে আমি আর ইন্দ্রদা শুয়ে পড়লাম। টায়ার্ডনেসে চোখ বুজে যাওয়ার আগে পর্যন্ত বুঝতে পারছিলাম ইন্দ্রদা কিছু একটা বলছে। পাগলটার সাথে দেখা হওয়াটা কি নিতান্তই কাকতালীয় বলে তোর মনে হয় সৌম্য? শিবতলা স্টেডিয়ামের সঙ্গে চোরা কারবারের কি সম্পর্ক থাকতে পারে? আমার মনে হয় ইন্দ্র, এই খেলার সঙ্গে কিছু গভীর রহস্যের সম্পর্ক আছে। হ্যাঁ, হেরে গেছিস বলে এখন যাতা বকছিস, তাই তো সুমিত? না না, তার জন্য নয়। আমি আমি তোকে কিছু বলতে চাই ইন্দ্র। আচ্ছা আচ্ছা, আগে ঘরে এসে বসতো। একেবারে পাক্কা 4টে পর্যন্ত ঘুমানোর পর আমরা বিকেলে মার্কেটে যাব বলে বেরোচ্ছিলাম। ঠিক তখনই কলিং বেল বাজলো। ইন্দ্রদা অবশ্য একটু আগেই ঘুম থেকে উঠে গিয়েছে, তারপর কি একটা কাজও সেরে এসেছে বলল। দরজা খুলে দেখলাম সুমিত বিশ্বাস এসছেন। ভ্রুযুগলের নিচে একজোড়া গভীর অনুসন্ধানী চোখ। সুমিত বিশ্বাস ব্যালকনির সোফায় উপবেশন করে আবার বলা শুরু করলো। বুঝলি ইন্দ্র, গত 2 বছর ধরে জয়পুর স্পোর্টিং ক্লাব ফাইনালে কাপ জিতছে। আর তুই দেখে নিস ইন্দ্র, এবছরেও ওরাই জিতবে। তাই বলে প্রত্যেকটা ম্যাচে ওরা ভালো ভালো টিমকে গোহারান হারিয়ে দেবে, এটা মেনে নেওয়া যায় না। আমার মনে হচ্ছে এর পিছনে কোনো কারসাজি রয়েছে। বেটিং? না না, ওসব কিছু নয়। আমাদের টিম কখনো এরকম করতে পারে না। মনে হয় অন্য কিছু। তুই তুই একবার নিজে মাঠে যাবি, মানে ওই শিবতলা স্টেডিয়ামে। কখন? এখনই চল না, সন্ধ্যের আগেই ফিরে আসবো। কিন্তু ওখানে গিয়ে আমি করবোটা কি? ওরা যদি মাঠে গিয়ে কিছু কারসাজি করে রেখে দেয়, তাহলে তাহলে তোর চোখকে ফাঁকি দিতে পারবে না নিশ্চয়ই। কি আবল তাবল বকছিস সুমিত? আরে ম্যাড, ওদের ক্ষমতা আছে তাই জিতেছে। না না, এটা হতে পারে না ইন্দ্র। তোকে আমি ঠিক বোঝাতে পারছি না। পরপর 3 বছর কাপ জেতার মতো দল জয়পুর স্পোর্টিং ক্লাবই না। কিছুটা জোরপূর্বক আমাকেও ইন্দ্রদাকে সুমিত বিশ্বাসের সঙ্গে যেতেই হলো। আমরা 3 মূর্তি শিবতলা মাঠে এসে পৌঁছালাম। তখন আকাশে আধো আধো আলো ছিল। তর্জনীয় মধ্যমার ফাঁকে কিং সাইজ গোলফ্লেকটা চেপে ধরে ইন্দ্রদা পিছনার নিখুঁতভাবে লক্ষ্য করছিল। কি দেখছিল তাও নিজেই জানে।
তারপর সুমিত বিশ্বাসের দিকে তাকিয়ে বলল, আচ্ছা সুমিত, মাঠে নামবার পর থেকে কাউকে তোর সন্দেহজনক বলে মনে হয়েছিল? মানে যদিও ক্যাপ্টেন্সি করতে করতে এই বিষয়টা মাথায় আসার কথা নয়, তবু জিজ্ঞাসা করছি। এনি অকওয়ার্ড সিচুয়েশন ডিড ইউ ফেস? সেরকম তো কিছুই মনে পড়ছে না এই মুহূর্তে। মেবি এনি আনইম্পর্টেন্ট থিং? যদিও খুব গুরুত্বপূর্ণ নয়, তবুও বলছি, প্রথম ম্যাচ যখন খেললাম তখন আমি জয়পুর স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেনের সঙ্গে ম্যাচের দুজন আম্পায়ারের কিছু কথাবার্তা চলছিল সেটা লক্ষ্য করি। সেটা যে শুধুমাত্র মৌখিক ছিল তা নয়, আই কন্ট্যাক্ট চলছিল তাদের মধ্যে প্রায়। আর অন্য কিছু? নো, নাথিং ইন্দ্র। দেখ সুমিত, এটা তেমন কোনো সন্দেহজনক ব্যাপার বলে তো আমার মনে হচ্ছে না। আচ্ছা, প্রত্যেক ম্যাচে কি এই দুজন আম্পায়ারই খেলা পরিচালনা করেন? হ্যাঁ, তবে এনারা খুব অভিজ্ঞ। প্রথম প্রথম সন্দেহ হতো ঠিকই, কিন্তু পরে বুঝলাম এনারা তো কোনো ভুল সিদ্ধান্ত দেননি। তোদের ডে নাইট ম্যাচ হয়? হ্যাঁ, ফ্লাড লাইটও ম্যাচ হয়, তবে খুবই কম। আচ্ছা, এই জয়পুর স্পোর্টিং ক্লাব এই সেশনে কটা ম্যাচ হেরেছে? নট আ সিঙ্গল ওয়ান ইন্দ্র। ইন্টারেস্টিং। দেখ ইন্দ্র, আমি একটা দলের ক্যাপ্টেন, এটুকু বোঝার নিশ্চয়ই ক্ষমতা আছে যে কোন দলের উইনিং পাওয়ার কিরকম। কিছু তো একটা গড়বড় হচ্ছেই। আমরা এবার মখমলি সবুজ ঘাসের ওপর হাঁটতে হাঁটতে উত্তর দিকটা এলাম। গোটা স্টেডিয়ামটা আজ ফাঁকা, অথচ কাল ফাইনালে গোটা স্টেডিয়ামে লোক কিচকিচ করবে। মাঠে প্র্যাকটিসে মত্ত কিছু প্লেয়ার। আকাশের গোলাপি রংটা ক্রমশ মিলিয়ে গিয়ে অন্ধকার হয়ে আসছিল। মাঠের একদম উত্তর প্রান্তে যেখানে স্টেডিয়াম শেষ হয়েছে সেখানে একটা একতলা বিল্ডিং দেখলাম। ওটা ক্রিকেট ক্লাবের ঘর। ছোট হলেও বাইরে থেকে দেখতে বেশ সুন্দর। ভেতরে টিউবলাইট জ্বলছে, বুঝতে পারলাম। ঝট করে একটা কথা আমার মনে পড়ে গেল। আজ সকালে স্টেডিয়ামে ইন্দ্র তার দূরবীন দিয়ে মাঠের উত্তর দিকটাতেই কিছু একটা দেখছিল। আমার মনে হলো ইন্দ্রদাকে একবার কথাটা জিজ্ঞাসা করা দরকার, কিন্তু সেটা করতে হলো না। ইন্দ্রদার পরের কথা থেকেই সেটা পরিষ্কার হয়ে গেল। সুমিত, সকালে একটা আশ্চর্য ঘটনা দেখলাম জানিস। একটা পাগলাটে গোছের লোক এই ক্লাবটার ভেতরে ঢুকে গেল, তবে কিছুক্ষণ পরেই বেরিয়ে গেল। কখন? ওই তো সকালে যখন তোদের ব্যাটিং চলছিল, সবাই খেলা দেখতে মত্ত ছিল। আমি স্টেডিয়াম থেকে দূরবীন দিয়ে লক্ষ্য করেছি। হতে পারে তোদের চেনা জানা কেউ। তাহলে কি এই পাগলটার সাথেই কাল আমাদের পার্কে দেখা হয়েছিল। ও বলেছিল এখানে নাকি চোরা কারবার হয়, আর সেজন্য আমাকে সাবধানও করে দিয়েছে। বলিস কি রে ইন্দ্র, শিবতলা স্টেডিয়ামে চোরা কারবার? আচ্ছা, এখন ক্লাবে গেলে গণেশ ঘোষ ও তপেন গুহর দেখা পাওয়া যাবে? আমাদের কাছে যদি কোনো ইনফরমেশন পাওয়া যায়। কিন্তু ওনারা তো কাল ফিল্ডে আম্পায়ারিং এ ব্যস্ত ছিলেন। এদিকে এসেছি যখন, চল না একটু দেখা করেই যাই। আসল ব্যাপারটা কিন্তু একদম ফাঁস করবি না সুমিত। এমন ভাব করবি যেন মনে হয় আমরা ঘুরতে এসেছি। বাহ, একদম ঘুরতে ঘুরতে ক্লাবে চলে এসেছেন আপনারা। তারপর বলুন ইন্দ্রজিৎ বাবু, দার্জিলিং কেমন লাগছে? তপন গুহ বলে উঠলেন। আমরা তিনজন ছাড়া ক্লাব ঘরের মধ্যে ছিলেন দুজন আম্পায়ার, গণেশ ঘোষ ও তপন গুহ। চেয়ারে বসেছিলেন দুজন এবং কিছু কাগজ ঘাটাঘাটি করছিলেন। আরো চারজন কম বয়সী ছেলে কম্পিউটারের সামনে বসে কিছু কাজ করছিলেন। কথায় কথায় জানতে পারলাম গণেশ ঘোষ ও তপন গুহই এই ক্লাবের হেড। রুমটা খুবই অগোছালো। বাঁদিকে একটা র্যাকে হলুদ ফাইল ভর্তি। লাল সিমেন্টের মেঝের ওপর কিছু A4 সাইজের প্রিন্ট করা কাগজ ছড়ানো ছেড়ানো। 4-5টা কম্পিউটার রয়েছে, যেখানে বসে কিছু পাহাড়ি যুবক মন দিয়ে কাজ করছে। আসবাবপত্র আর নেই বললেই চলে, তবে অনেকগুলো নীলকমল চেয়ারের ছড়াছড়ি। আমরা আসার পর শ্রীকান্ত বলে একটা বাঙালি ছেলে আমাদের বসার জন্য চেয়ার দিয়ে গেল। তপন গুহর প্রশ্নের উত্তরে ইন্দ্রদা বলল, দার্জিলিং ঘুরতে আসাটা এবার আমার প্রথম নয় তপেন বাবু, তবে আমার এই ভাইটির সঙ্গে প্রথমবার। গণেশ ঘোষ ইন্দ্রদার উদ্দেশ্যে বলল, আপনি তো সেবারে ওই দার্জিলিং একটা খুনের কেসের সুরাহা করলেন।
তখন থেকেই আপনাকে চিনি। তা এবারে কি দার্জিলিংয়ে ঘুরতে এসেছেন, নাকি গোপনে কিছু গোয়েন্দাগিরি চালাচ্ছেন? না না, স্রেফ হাওয়া বদল। তবে এখানে থাকলে কিছু মাথা খেলানোর মতন সামগ্রী জুটেও যেতে পারে। আমার এই অ্যাসিস্ট্যান্ট সৌম্য মনে করে আমি নাকি যেখানেই যাই সেখানে একটা রহস্যের পরিবেশ তৈরি হয়ে যায়। তা এখানে মানে কি আপনি এই ক্লাবের কথা মিন করতে চাইছেন? তপেনবাবু বললেন, বলেই ভদ্রলোক হাসলেন। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। ঘরের সবাই এখন নিস্তব্ধ। কম্পিউটারে বসা ছেলেগুলো টাইপ বন্ধ করে দিয়েছে। ইন্দ্রদার গলার স্বর হালকা দৃঢ়। গণেশবাবু একটু পরিবেশটাকে সামাল দেওয়ার জন্য কথা ঘোরালেন। মানে আপনাদের জন্য চা কফি টফি কিছু বলি? নো থ্যাঙ্কস, আরেকদিন এসে দার্জিলিং টি খেয়ে যাব, বাট নো কফি। সকালের কফিটা বড্ড বেশিই করা ছিল। আমরা একটু অসময় এসেই হয়তো আপনাদের বিব্রত করেছি। তবু একটা কথা আপনাদের না জানারই নয় গণেশবাবু এবং তপেনবাবু। আচ্ছা, আপনাদের ক্লাবে চোরা কারবার হয়? হোয়াট? চোরা কারবার? গণেশ ঘোষ সিগারেটে অগ্নিসংযোগ করতে যাচ্ছিলেন। কথাটা শোনা মাত্র চমকে উঠলেন। ইন্দ্রদা বলল, আসলে কাল একটাই খ্যাপাটে গোছের লোক এসব কথা বলছিল। পাগলাটার মাথায় কি টুপি ছিল? হ্যাঁ, তা ছিল। তার মানে সেই একই পাগলা। মানে? হ্যাঁ, কদিন থেকে লক্ষ্য করছি ক্লাবের জানলা দিয়ে উঁকি ঝুঁকি মারছে, এই ক্লাবের কাছে এসে ঘুরঘুর করছে। এতদিন ব্যাপারটা খতিয়ে না দেখলেও আজ আপনার কথা শুনে বেশ ভাবতে হচ্ছে তো। ইন্দ্রদা আর কথা বাড়ালো না। পাগলটা যে ক্লাবে ঢুকেছিল সে কথাও আর বলল না। টেবিলের ওপর থেকে একটা প্রিন্ট করা কাগজ তুলে নিল। টুর্নামেন্টের সমস্ত ম্যাচের লিস্ট। আমিও ঝুঁকে পড়ে কাগজটার উপর দৃষ্টিপাত করলাম। সব ম্যাচই শিবতলা স্টেডিয়ামে, কিছু কিছু ম্যাচ আবার ডে নাইট। তবে লক্ষণীয় বিষয় এটা যে জয়পুর স্পোর্টিং ক্লাবের সঙ্গে যে দলের ম্যাচ রয়েছে কোনোটাই ডে নাইট নয়। যদিও ব্যাপারটায় অবাক হওয়ার মতো কিছুই নয়, তবুও আশা করি সেটা ইন্দ্রদার নজরে পড়েছে। আমরা যে ঘরটায় বসেছি তার পিছন দিকে আরেকটা দরজা রয়েছে। দরজাটা খোলা। ইন্দ্রদা ওদিকে একবার তাকাতেই সুমিত বিশ্বাস বলে উঠল, ওই ঘরটাতে ক্রিকেটের সব সরঞ্জাম, এই ব্যাট, বল, উইকেট এইসবই আছে। ইন্দ্রদা বলল, আপনাদের কোনো আপত্তি না থাকলে একবার ওই ঘরটা দেখা যায়? ওনারা আপত্তি করলেন না। আমরা ঘরের দিকে অগ্রসর হলাম। ঘরের ভেতরটা অন্ধকার। তপন গুহ টর্চ মেরে আলো দেখাচ্ছেন। ঘরের কোনো জানলা নেই, তাই আলো প্রবেশ করতে পারে না। তাছাড়া বাইরে তখনও অন্ধকার হয়ে গেছে। আমি ঘরে ঢুকতেই দেখলাম ইঁদুর জাতীয় কি একটা আমার পায়ের ওপর দিয়ে চলে গেল। আমি শিউরে উঠলাম। গণেশবাবু বললেন, ও কিছু নয়, এই ঘরে ছুঁচোর উৎপাদ আছে। ইন্দ্রদা সবার অলক্ষ্যেই ফিক করে হেসে উঠল। আমি মনে মনে খুব বিরক্ত হলাম। আবছা টর্চের আলোতেই তপন গুহ ঘরটার আনাচ কানাচ দেখছিলেন। ঘরটা একটা গুদাম ঘরের মতোই বলা চলে। ভিজে কাঠের সোদা সোদা গন্ধ ভেসে আসছিল মাঝে মাঝে। এক জায়গায় দেখলাম 15-16খানা ব্যাট সাজানো রয়েছে, ভিন্ন সাইজের। কোনোটা ভারী, কোনোটা হালকা। ইন্দ্রদা সবখানা ব্যাট নেড়েচেড়ে দেখতে লাগলো। তারপর বলল, এখান থেকেই প্লেয়াররা ব্যাট সংগ্রহ করে? গণেশবাবু বললেন, হ্যাঁ, তবে কেউ চাইলেই পার্সোনাল ব্যাটও বাইরে থেকে আনতে পারে। ঘরের মধ্যে ছোট ছোট বস্তা রয়েছে দেখলাম, ভেতরে অনেক বল। এক একটা বস্তাতে প্রায় 50-60টা বলের মতো। টর্চের আলো ফেলতেই দেখলাম বলগুলো কর্কের তৈরি। ইন্দ্রদা নেড়ে চেড়ে কিছুক্ষণ দেখল, তারপর কি জানি ভেবে মুচকি হাসল। এই সব কটা বলেই খেলা হয়? ইন্দ্রদা জিজ্ঞাসা করল। তপেনবাবু উত্তর দিলেন, সব হয় না, তবে হারিয়ে টারিয়ে গেলে বল তো লাগে, তার জন্যই। বল মাঠে খেলা চলাকালীন কি দিয়ে দেওয়া হয়, নাকি আম্পায়াররা এই বল নির্বাচন করে বেছে নেন? বল মাঠে আমরাই নির্বাচন করি। ডিপেন্ড করে কত ওভার খেলার পর বল হারিয়েছে বা নষ্ট হয়েছে। অনেক কিছু বিচার বিবেচনা করে আমাদের বল সিলেক্ট করতে হয়।
এরপর ঘরের উইকেট বেল ইন্দ্রদা খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে লাগলো, যেন কোনো অজানা রহস্যের ক্লু খোঁজার চেষ্টা করছেন। মাঝে মাঝে ইন্দ্রদার আচরণে এবং সুমিত বিশ্বাসের বোকা বোকা কথাগুলো ভেবে বিরক্তি আসছিল। ম্যাচ হারার কারণ খুঁজতেই ইন্দ্রদা এই অন্ধকার দমবন্ধ করা ঘরে তদন্ত চালাচ্ছে, নাকি চোরা কারবারদের সন্ধান করছে, সেটাই মাথায় আনতে পারছিলাম না। ইন্দ্রদাকে এরকম বোকা বোকা রহস্যের পিছনে ধাওয়া করতে এই প্রথমবার দেখলাম। তপন গুহ বললেন, ভাবছি এবারে ফাইনাল ম্যাচটা পুরোটাই ভিডিও রেকর্ডিং করব। পরের বার থেকে থার্ড আম্পায়ার ডিসিশন মেকিংয়েরও ব্যবস্থা রাখার কথাও ভাবা হচ্ছে। ইন্দ্রদা এবার বাম হাতে একটা থাই প্যাড আর ডান হাতে একটা গ্লাভস তুলে নিল, গম্ভীরভাবে বলল, তাতে আমার সুবিধাটাই বেশি হবে তপেন বাবু। মানে? ইন্দ্রদা মুখে হাসি এনে বলল, কারণ ফাইনালের দিন স্টেডিয়ামে উপস্থিত নাও থাকতে পারি, একটা জরুরি দরকার আছে, তাই পরে ম্যাচটা দেখতে পারবো। আচ্ছা, একটা ফাইনাল ম্যাচের সিডি কিন্তু ব্যবস্থা করে দিতেই হবে আপনাকে, পারবেন তো? তা পারবো না কেন? কিছু অ্যাডভান্স লাগবে কি? কি যে বলেন আপনি স্যার, আপনি কি দার্জিলিং এ প্রথম নাকি? আগের বারও তো এই মিস পামেলার খুনের ব্যাপারে আমার দোকানে এসেছিলেন না সাহায্যের জন্য। আই অ্যাম অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস স্যার। এই টাকাটা রাখো, যেদিন প্রয়োজন হবে সেদিন এসে নিয়ে যাব। আরে স্যার, আমার কার্ডটা রাখুন, একটা ফোন করবেন, দেখবেন বান্দা সিডি প্লেয়ার নিয়ে হোটেল মঞ্জুষায় হাজির। ওরে বাবা, হোটেল মঞ্জুষায় উঠেছি সে খবরও রেখেছ দেখছি। এখনো স্যাটেলাইটটা বেশ পাওয়ারফুল আছে দেখছি। তা আছে স্যার। এইবারে কি তাহলে কোনো রহস্যের সন্ধানে? না হলে দার্জিলিং এসে হোটেলে বসে সিনেমা দেখার লোক তো আপনি নয় স্যার। এবারেরটা একটু অন্যরকম, একটু ক্রিকেটের প্রেমে পড়েছি। শিবতলা স্টেডিয়াম থেকে ফেরার পথে সুমিত বিশ্বাসের বাড়ি চলে যাওয়ার পর ইন্দ্রদা আর আমি হোটেল মঞ্জুষায় ফিরি। তবে সেটাতে দার্জিলিংয়ের রাতের সৌন্দর্য দেখার কারণে নয়, তা ইন্দ্রদার সঙ্গে একটা স্যামসাং সার্ভিস সেন্টারে ঢুকেই বুঝতে পেরেছিলাম। যার সঙ্গে কথা হলো সে বছর 24-25-এর একটা ছোকরা, নাম টাইটান, টেকনিশিয়ানের কাজ করে, বাঙালি নয়, তবে বাংলাটা বেশ ভালোই সরগরম। আকাশি রঙের গেঞ্জিতে তার গায়ের ফর্সা রং ফুটে বেরোচ্ছে। আমার সঙ্গে ইন্দ্রদাই আলাপ করিয়ে দিল। আগের বার মিস পামেলার খুনের রহস্য সমাধানের সময় ইন্দ্রদাকে অনেকটাই হেল্প করেছিল এই ছেলেটি। যাই হোক, একটা সিডি প্লেয়ার ভাড়া পাওয়া যাবে কিনা সেই খোঁজ নিতে এসেছিল ইন্দ্রদা। বোঝা গেল ইন্দ্রদার প্রশংসায় গদগদ টাইটান। কাঞ্চনজঙ্ঘা থেকে সূর্যটাকে তুলে আনতে বলা হলেও ইন্দ্রদার জন্য একবার ট্রাই করে দেখত সে। এ তো সামান্য সিডি প্লেয়ার। হোটেলে ফিরে রাতের ডিনার সেরে ইন্দ্রদা একটা লবঙ্গ চেপাতে চেপাতে বলল, বুঝলি সমু, রহস্যটা বেশ ঘোরালো হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু তুমি ফাইনালের দিন থাকবে না একথা বলছো কেন? থাকবো, কিন্তু ভিআইপি গেস্ট হিসাবে নয়। আমি অবাক হলাম, কিন্তু আমি জানি ইন্দ্রদা এখন মুখ খুলবে না, সময় হলেই সব জানতে পারবো। দার্জিলিংয়ে এসে যে এভাবে ক্রিকেট রহস্যের জালে জড়িয়ে পড়বো তা কখনো ভাবিনি। একটা জিনিস লক্ষ্য করেছি সৌম্য, অবশ্য সেটা তো লক্ষ্য করার কথা নয়। কি? আমার প্রশ্ন। আমি যখন ক্লাব ঘরের বস্তায় বলগুলো লক্ষ্য করছিলাম তখন দেখলাম বলগুলোর গায়ে পেন্সিলে ইংরেজির এই অক্ষরটা লেখা, তবে সবগুলোতে নেই, সেটাও লক্ষ্য করেছি। তুমি এর মধ্যেও কি জোর করে কিছু রহস্যের গন্ধ পেতে চাইছো? আমার বাবু অত শত মাথায় ঢুকবে না। বলে কি লেখা থাকলেও আর না থাকলেও তার সঙ্গে খেলার হার জিতের কি সম্পর্ক থাকতে পারে? সেটাই তো রহস্য। তবে আমার একটা জিনিসে খুব খটকা লেগেছে। ম্যাচের লিস্টটা তুমি নিশ্চয়ই খুব ভালো করে লক্ষ্য করেছো ইন্দ্রদা। জয়পুর স্পোর্টিং ক্লাবের সবকটা ম্যাচই কিন্তু হয়েছে দিনের বেলায়। গুড অ্যান্ড ক্লিন অবজারভেশন সমু, তবে সেখানেও সেই একই প্রশ্ন থেকে যাচ্ছে, সেটার সাথে হারা জেতার কি সম্পর্ক? আচ্ছা,
তোমার কি আদতেও সুমিতদার কথাগুলো বিশ্বাসযোগ্য বলে মনে হয়? জানি না, মেবি ফ্রম লিটল বিট অফ ফ্রাস্ট্রেশন। ইন্দ্রদা মুখে কথাটা বললেও ও যে শুধু সুমিত বিশ্বাসের মন রাখতেই শিবতলা স্টেডিয়ামে তদন্ত করতে যায়নি সেটা আমি খুব ভালো করেই জানি। দিনে একটানা এতটা ঘুমিয়ে আজ সন্ধ্যেবেলা থেকে হাই তুলছিলাম। অবশ্য ইন্দ্রদা বেশ খানিকটা টায়ার্ড, ওর হাবভাব থেকেই তা আমি টের পাচ্ছিলাম। আজ অনেক ঘুরেছি ইন্দ্রদা, তাই মনে হয় শরীরটা টানছে না। ইন্দ্রদা মুখের লবঙ্গটা জিভের তলায় রেখে বোতল থেকে এক ঢোক জল খেয়ে নিল, তারপর মৃদু হেসে বলল, একটুখানি বারবিটন খেয়েই এত ঘুম চলে এলো? হ্যাঁ সোমো? বারবিটন? আমি অবাক হয়ে ইন্দ্রদার দিকে চেয়ে রইলাম। এক ধরনের সাদা গুঁড়ো জাতীয় পদার্থ, জলে দ্রাব্য, ঘুমের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। আজ সকালে খেলা স্টেডিয়ামে দেওয়া ব্ল্যাক কফিতে মেশানো ছিল। অবশ্য আমিও খেয়েছি, কিন্তু সহ্য করে নিয়েছি। কিন্তু সেটা মেশালো কে, আর তুমি বা বুঝলে কি করে? কালারলেস বারবিটনের স্বাদ হালকা তেতো হলেও সেটা ব্ল্যাক কফির স্বাদের সাথে মিশে গিয়েছে। আর যে মিশিয়েছে সেই হলো এই ক্রিকেট রহস্যের নায়ক। এ ধরনের পদার্থ নিয়ে আমি আগে অনেক পড়াশোনা করেছি ক্রিমিনোলজিতে। হালকা সন্দেহ মনে জাগতেই কফির স্যাম্পল টেস্ট করার জন্য আমার কফিতে ভেজা রুমালটা নিয়ে ফরেন্সিক ল্যাবে গিয়েছিলাম আমি। কি সাংঘাতিক! আমার মুখ দিয়ে আর কথা বেরোচ্ছিল না। সাংঘাতিক, মিস্টেরিয়াস, অবিশ্বাস্য, যাই বিশেষণ বলিস না কেন সুমিত, আমি কিন্তু এখনো পর্যন্ত জয়পুর স্পোর্টিং ক্লাবের প্রতিটা ম্যাচ জেতার মধ্যে কোনো রহস্য খুঁজে পাইনি। তবে আর কিছুদিন টাইম দে, আশা করি তোকে নিরাশ হতে হবে না। কারণ ইন্দ্র সৌম্য জুটি নিরাশ হয়ে দার্জিলিং ছাড়বে এমনটা আগে কোনো কেসে হয়নি। সকালে একটু তাড়াতাড়ি ঘুম ভাঙল, 7টার সময়। ফাইনাল দেখতে যাব, তবে ভিআইপি গেস্ট হিসাবে থাকবো না, এটুকুই জানি। আর বাকি সবটা জানে ইন্দ্রদা। ব্রেকফাস্ট সারলাম হোটেলে, তারপর রওনা দিলাম শিবতলা স্টেডিয়ামের দিকে। রাস্তায় সুমিত বিশ্বাসের সঙ্গে দেখা হলো। বলাকা স্পোর্টিং ক্লাবে হারটা এখনো মন থেকে মেনে নিতে পারেনি সুমিতদা। কি রে ইন্দ্র, তোর তো আজ ফাইনাল দেখতে আসার কথাই না। হঠাৎ মত পরিবর্তন করলাম। চল একসঙ্গে যাওয়া যাক। মেঘবালিকার দল লম্বা চুলের গুচ্ছ পাহাড়ের আড়ালে লুকিয়ে রেখেছে। কখন যে বেরিয়ে শিবতলা স্টেডিয়ামকে স্নান করিয়ে দেবে ভরসা করা যায় না। তবে ওয়েদার রিপোর্ট বলছে আজ ম্যাচ চলাকালীন বৃষ্টি হওয়ার কথা নয়। গোটা স্টেডিয়ামটা আজ লোকে লোকারণ্য। ভিআইপি গেস্টের সিটগুলোর দিকে একবার চোখ বুলিয়ে নিলাম। কালকে যারা ছিল তারা মোটামুটি সবাই রয়েছে। আমরা ক্লাব ঘরের সামনে এসে দাঁড়ালাম। এখানে ভিড়টা বেশ কম। সুমিত বিশ্বাসকে অবশ্য ইন্দ্রদা ভিআইপি সিটে বসিয়ে দিয়ে এসেছিল। ইন্দ্রদার কথায় পরে বুঝতে পারলাম ও এমন কিছু লক্ষ্য করতে চায় যেটা দেখার সময় ওর বন্ধুর থাকাটা বাঞ্ছনীয় নয়। আমি অবাক হলাম। সেখানটায় দাঁড়িয়ে আছি, সেখানে কোনো চেয়ার নেই, তবে গায়ে সোনালি রোদের স্পর্শ পেয়ে বেশ আরাম অনুভব করছিলাম। মেঘবালিকার দল তখন সূর্যের চাদরে ঢাকা পড়ে গেছে। যথারীতি খেলা শুরু হলো। জয়পুরের বিপক্ষ দল ব্যাট করছে, কিন্তু 15 ওভার পর ওদের অবস্থাও গতকালের বলাকা ক্লাবের মতোই হলো। দর্শকরা তখন অনেকেই পালিয়ে যাচ্ছে। ইন্দ্রদার মনের অবস্থা যে কি বুঝতে পারছিলাম না। মাঝে মধ্যেই লক্ষ্য করছিলাম ক্লাবটার দিকে চেয়ে কি যেন দেখছে। স্কোরবোর্ড থেকে চোখ সরিয়ে পিছনে তাকাতেই ইন্দ্রদাকে আর দেখতে পেলাম না। ছুটে গেলাম ক্লাব ঘরের দিকে। কি জানি মনে হলো। দরজাটা আস্তে আস্তে খুলে ভেতরে ঢুকলাম। আমরা যে গুদাম ঘরটার মধ্যে কাল ঢুকেছিলাম সেই দরজায় আড়ি পেতে কিছু একটা দেখছে ইন্দ্রদা। আমি সন্তর্পণে পিছনে গিয়ে দাঁড়াতেই ইন্দ্রদা আমাকে গায়ে হাত দিয়ে চুপ করে থাকার ইঙ্গিত দিল। এবার আমিও উঁকি মারলাম। দেখলাম সেই পাগলটা ঘরের ভেতর কিছু একটা খুঁজছে। একবার ব্যাটগুলো তুলে জোরে জোরে নাড়া দিল। উইকেটগুলো একবার হাতে তুলেই ফেলে দিল। আমার তো কিছুই মাথায় ঢুকছিল না।
এবার দেখলাম অন্ধকারাচ্ছন্ন ঘরটায় পাগলটা একটা ধারালো ছোড়া বের করেছে। আলখাল্লার মতো জামার পকেট থেকে একটা টর্চ বের করতে দেখলাম। পাগলটা মনে হয় এবার বলের বস্তাগুলোর দিকে এগোচ্ছে। টর্চের সামান্য আলোতেই দেখলাম আজর মুখের কোনো পাগলামির চিহ্ন পর্যন্ত নেই। নিষ্পলক চোখে বস্তাগুলোর দিকে এগিয়ে চলছে। এবার ও বস্তার দড়িগুলো খুলে কতগুলো বল নেড়েচেড়ে মাটিতে ড্রপ মেরে দেখল, কিন্তু তারপরেই একটা অদ্ভুত কাণ্ড করে বসলো। একটা বল ছোড়া দিয়ে মাঝামাঝি দুফালা করে কেটে ফেলল। বুক পকেট থেকে একটা ছেঁড়া ময়লা ছোট ডায়েরি মতো বের করলো। লক্ষ্য করলাম ওর কাছে পেনও রয়েছে। পেন দিয়ে ডায়েরিতে কিছু একটা লিখল। ইন্দ্রদার দিকে তাকিয়ে দেখলাম ওর চোখে কিছু একটা আলোর আভাস প্রতিফলিত হচ্ছে। মুখ দিয়ে বিড়বিড় করে বলছে, পিএস পিএস পিএস। কে কে ওখানে? ইন্দ্রদা আমাকে এক ঝটকায় টেনে নিয়ে সোজা ক্লাবের বাইরে বেরিয়ে এলো। আমরা দর্শকদের মধ্যে মিশে গেলাম। ইন্দ্রদা বাইরে এসে গুম হয়ে গেছে। স্কোরবোর্ডে দেখলাম খেলার অবস্থা শোচনীয়। ফাইনাল কাপ অবধারিত জয়পুর স্পোর্টিং এর হাতে। ইন্দ্রদা বলল, চল সোম, হোটেলে ফেরা যাক, আর খেলা থেকে কাজ নেই। কিন্তু তোমার তদন্ত কত দূর এগোলো? ইন্দ্রদা হাসল, কিন্তু হাসিটা যেন পর মুহূর্তে মিলিয়ে গেল। ধার গলায় বলল, সুমিতের কথাটাই ঠিক বলে মনে হচ্ছে রে। এই খেলার পেছনে রয়েছে এক গভীর চক্রান্ত। সুমিতদা যে সত্যি কথা বলছে, মন করা কথা বলছে না, সেটা এতটা জোর দিয়ে ভাবছো কি করে তুমি? অত মিথ্যে জানি না ইন্দ্রজিৎ বাবু, তবে বেটিং নিয়ে যদি কিছু বলতে বলেন তাহলে হল অফ করে বলতে পারি, বলাকা স্পোর্টিং ক্লাবে এমন কোনো প্লেয়ার নেই যে এই সাহসটা দেখাতে পারে। অনেক ইয়ং প্লেয়ার বসে আছে টিমের জায়গা পাওয়ার আশায়। বেটিং এ কেউ ধরা পড়লে সে আর কোনোদিন দলে জায়গা পাবে না। বলাকা স্পোর্টিং ক্লাবের কোচ সুবিমল বাবু জানালেন। এটা দুদিন পর বিকেলের ঘটনা। এই দুদিন আমরা ক্রিকেট রহস্য মাথা থেকে মুছে দিয়েছিলাম। প্রাণ ভরে শুধু দার্জিলিংকেই উপভোগ করেছি। কখনো বা পাখির ডাকে ঘুম ভেঙেছে, কখনো আবার হোটেল মঞ্জুষার ব্যালকনিতে দাঁড়িয়ে মেঘের আলতো স্পর্শ অনুভব করেছি। মোটমাট এই দুদিন যতটা সাইট সিন করা সম্ভব ততটা করে নিয়েছি। সুবিমল বাবুর কোয়ার্টার আমাদের হোটেল ছাড়িয়ে আরো 2-3টে বাড়ির পর, তাই বিকেলে ইন্দ্রদার সাথে ওর বাড়িতে এসে পড়েছি। ওনার শরীরখানা রোগা হলেও যেন একেবারে পাথরে কোতা, যেমন মজবুত তেমন শক্ত, বুক দুটো সমতল। ঢলঢলে একটা সাদা গ্রাউন্ড পড়েছিলেন, দেখে মনে হচ্ছে হাড়ের কাঠামোর ওপর এগরোলের সাদা কাগজের মতো গ্রাউন্ডটা চেপে আছে। আচ্ছা, শিবতলা স্টেডিয়ামে চোরা কারবারের ব্যাপারে কিছু জানেন? ইন্দ্রদা জিজ্ঞাসা করল। হোয়াট রাবিশ! এ ধরনের কোনো ইনফরমেশন আমার কাছে নেই। আপনার টিমের হারার কোনো স্পেশাল রিজন? কে বলেছে আমার টিম সব ম্যাচে হেরেছে? সেমিফাইনাল পর্যন্ত কোয়ালিফাই করাও একটা বড় চ্যালেঞ্জ। তবে জয়পুর স্পোর্টিং ক্লাবের কাছে প্রত্যেকটা ম্যাচ হারার কোনো কারণ অবশ্য আমি পাইনি। ওকে, বেটার লাক নেক্সট টাইম সুবিমল বাবু। আজ তাহলে আমরা উঠি, ধন্যবাদ। ওখান থেকে বেরিয়ে আমি আর ইন্দ্রদা ফুটপাতের একটা দোকান থেকে 1 প্লেট মোমো কিনে ভাগাভাগি করে খেলাম। এরপর ইন্দ্রদা ওর বন্ধু সুমিত বিশ্বাসকে একটা ফোন করলো। আধ ঘন্টার মধ্যে সুমিতদা এসে পড়তেই আমরা শিবতলা স্টেডিয়ামের দিকে রওনা দিলাম। আকাশের মেঘগুলো তখন হুঙ্কার ছাড়ছে, ভয়ঙ্কর কিছুর একটা আভাস দিচ্ছে তারা। চারদিকে অন্ধকার হয়ে যাওয়ায় স্টেডিয়ামের ফ্ল্যাটলাইটগুলো জ্বালাই ছিল। ক্লাবের কাছাকাছি এসে দরজায় টোকা মারলাম। ভেতরে রয়েছেন গণেশ ঘোষ, তপন গুহ, জয়পুর স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন সৌরভ নাগ আর ক্লাবের ওই 4টে ছেলে। ইন্দ্রদাকে দেখে সৌরভ নাগের মুখে হাসি ফুটল। ইন্দ্রদার সঙ্গে হ্যান্ডশেক করে উনি বললেন, আমাদের খেলা কেমন লাগলো বলুন। উত্তরে ইন্দ্রদা জানালো, দারুণ, তবে কিছুটা মিস্টিরিয়াস। কথাটা শুনে সৌরভ নাগের মুখটা এক ঝটকায় কালো হয়ে গেল। সুমিত বিশ্বাস সৌরভ নাগের সঙ্গে কোনো কথা বলছে না।
তপেন গুহ এবার বললেন, আসুন আসুন, আপনাদের জন্যই ওয়েট করছিলাম। আসুন একসাথে ফাইনাল খেলাটা উপভোগ করি। যদিও ওটা খুব একটা উপভোগ্য নয়। ইন্দ্রদা এরম ঠোঁট কাটা কথা কেন বলছিল বুঝতে পারলাম না। আমরা চেয়ারে বসলাম। বড় প্রজেক্টরের পর্দায় ভেসে উঠল ফাইনাল খেলা। প্রথমেই দেখা গেল ভিআইপি গেস্টের সিটগুলো। তারপর দেখলাম জয়পুর ক্লাবের বিপক্ষ টিমের প্লেয়াররা চেয়ারে বসে কফি আর টিফিন খাচ্ছে। মনে পড়ে গেল একটা কথা, ইন্দ্রদা বলেছিল কফিতে বারবিটিন মেশানো আছে। যদিও প্লেয়ারদের কফিতে নাও থাকতে পারে, কিন্তু অবিশ্বাস করতে পারলাম না। এই জন্যই কি প্রত্যেক ম্যাচে জয়পুর জিতে যাচ্ছে? তার মানে কি জয়পুর টিমের কেউ জেনে শুনেই কফিতে বারবিটিন মেশাচ্ছে? কিন্তু তা কি করে সম্ভব? সামান্য একটু বারবিটিন খেয়ে কোনো প্লেয়ার একদমই খেলতে পারবে না, সেটা কি হয়? নানান চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল। প্রজেক্টরের স্ক্রিনের দিকে চোখ পড়ল। খেলোয়াড়রা মাঠে নেমেছেন, আম্পায়াররা চলে এসেছেন, ব্যাটসম্যানও নেমে গেছে। খেলা শুরু হতেই প্রথম ওভারেই শোনা গেল জয়পুর স্পোর্টিং ক্লাবের উচ্ছ্বাস। প্রথম উইকেট হাতে এসে গেছে। সৌরভ নাগের দিকে একবার চোখ ফেরালাম। খেলার সময় যেমন উল্লাসিত মনে হচ্ছিল, তেমনি তার মনে এখনো উল্লাস রয়েছে। গর্বে বুক ফুলে যাচ্ছিল। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলেন সৌরভ নাগ। ইন্দ্রদার দিকে তাকিয়ে কিছুই বোঝার উপায় নেই। কয়েকটা ওভার শেষ হতেই আমার আর ভালো লাগছিল না, তাই জানলার ধারে এসে দাঁড়ালাম। বাইরে সন্ধ্যা হয়ে যেতেই শীত ভাবটা একটু একটু করে বাড়ছিল। মাথায় একটা স্পোর্টস ক্যাপ ছিল। ভাবলাম মাফলার টানলে ভালো হতো। ক্লাবের ঘড়িটায় একটা বিচ্ছিরি ঢং ঢং শব্দ করে 6টা বাজিয়ে দিল। আমার সময় কাটছিল না। সুমিত বিশ্বাসকেও দেখলাম বেশ কুসকুস করছে। ইন্দ্রদা এক মনে খেলা দেখেই চলছে। তবে সৌরভ নাগ লোকটি বেশ মজার। খেলার মাঝে মাঝেই উইকেট পতনের সঙ্গে সঙ্গে উল্লাসে চেঁচিয়ে উঠছিলেন। ইন্দ্রদা কিন্তু গম্ভীর, গালে হাত দিয়ে বসে আছে। বুঝতে পারছিলাম সুমিত বিশ্বাসও বেশ অস্বস্তি ফিল করছে। ইন্দ্রদাকে বলে আমি আর সুমিতদা একটু বাইরে বেরোলাম। বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার, তবে দার্জিলিং শহরের আলোগুলো সেই অন্ধকার মুছে দিয়েছে। শিবতলা স্টেডিয়ামের ফ্ল্যাট লাইট এখন আর না জ্বললেও স্টেডিয়ামের প্রত্যেকটা ব্লকে টিম টিম করে এলইডি লাইট জ্বলছে। সুমিতদা বেশ বিরক্ত সুরেই বলল, ডিসগাস্টিং। এই সৌরভ নাগ লোকটার মধ্যে এতটুকু ক্যাপ্টেন সুলভ কোনো আচরণ নেই, শুধু পাগলের মতো লাফাতেই জানে। আচ্ছা বলেছো সুমিতদা। আচ্ছা তোমার কি মনে হয় সৌম, এই খেলার পেছনে কোনো রহস্য নেই? তোমার ইন্দ্রদার তো কোনো সারা শব্দই দেখছি না। ইন্দ্রদা কি ভাবছে জানি না, তবে আপনাকে একটা কথা বলা আমার খুবই দরকার। ম্যাচ শুরু হওয়ার আগে যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আর এনার্জি ড্রিঙ্ক দেওয়া হয় প্লেয়ারদের, সেই কফির মধ্যে বা ড্রিঙ্কসের মধ্যে বারবিটিন নামক একরকম ওষুধ মেশানো থাকে। কথাটা শোনা মাত্রই ইন্দ্রদার বন্ধু চমকে উঠল। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলল, তুমি কি করে জানলে? ইন্দ্রদাই বলেছে। ও মাই গড! সেই জন্যই খেলার সময় মাঠে নেবে শরীরটা ঝিমঝিম লাগে, মনে হয় যেন চোখটা ঝাপসা হয়ে আসছে। আমি আমি নিজে ব্যাটিং করতে গিয়ে এটা ফিল করেছি। আর মাঝে মাঝে তো চোখের সামনে বিদ্যুতের মতো রোদ খেলে যায় বলে মনে হয়। এফেক্ট অফ বারবিটিন সুমিতদা। এরপর আর ওসব নিয়ে কোনো কথা হয়নি। মার্কেটে কিছুক্ষণ ঘোরার পর ক্লাবের কাছে যখন ফিরলাম, তখন ঘড়িতে বাজে 8:30। ক্লাবের দরজার কাছাকাছি আসতেই চমকে যেতে হলো। সেই পাগলটা নিপুণ কৌশলে দরজার সামনে উঁকি মারছে, কিন্তু আজ ওর মাথায় টুপি নেই। আমরা চুপি চুপি পাগলটার পিছনে গিয়ে দাঁড়ালাম। সুমিত বিশ্বাস ওর কাঁধে হাত দিতেই পাগলটা চমকে গিয়ে চেঁচিয়ে উঠল, না ছেড়ে দাও, আমি কিছু করিনি। ততক্ষণে চেল্লামিল্লিতে ক্লাবের ভেতর থেকে সবাই বেরিয়ে এসেছে। ইন্দ্রদা এসে পাগলটার হাত ধরে টেনে তুলে ওকে গণধোলাইয়ের হাত থেকে বাঁচালো। হাই মিস্টার চোরাকারবার, ধন্যবাদ তোমার সেদিনের ইনফরমেশনের জন্য। তবে আজ আমি এখানে উপস্থিত না থাকলে তোমার গণধোলাই কেউ আটকাতে পারতো না। পরের বার এরকম কাজ করার আগে একটু ভেবেচিন্তে করো। ইন্দ্রদার নির্দেশে পাগলটাকে ছেড়ে দেয়া হলো, কিন্তু ক্লাবে আর আমাদের ঢোকা হলো না। ইন্দ্রদা বলল, কাল সকালে আপনারা সবাই থাকছেন তো? হ্যাঁ সুমিত, তুইও চলে আসিস।
একটা নাটকের যবনিকা পাঠাতে চলেছে। সৌরভ নাগের দিকে তাকালাম, মুখে দেখলাম একটা গর্বের হাসি, কিন্তু হাসিটা কেমন যেন নৃশংস। ইন্দ্রদা বলল, ও হ্যাঁ, বলছিলাম একবার এই ফাইনালের সিডিটা সঙ্গে নিয়ে যেতে পারি কি? কেউ আপত্তি করলো না। আমরা হোটেলে ফিরে এলাম। টাইটান ইন্দ্রদার কথা মতো সিডি প্লেয়ারটা সঠিক সময় হোটেলে পৌঁছে দিয়ে গেছে। 9:15 নাগাদ ইন্দ্রদা একবার বাইরে বেরোলো। আধ ঘন্টা কেটে গেল। আমি সিডি ক্যাসেটটা নিয়ে নাড়াচাড়া করছিলাম। ওপরে একটা হলুদ কাগজ ছাঁটা রয়েছে, তাতে লেখা ফাইনাল ব্যাটেল। বাইরে কনকনে ঠান্ডা, হোটেলের রুমের ভেতরে তাও টের পাচ্ছিলাম আমি। ইন্দ্রদা প্রায় 1 ঘন্টা পর কাঁপতে কাঁপতে হোটেলে ঢুকলো। আমি জিজ্ঞাসা করলাম, কোথায় গিয়েছিলে? এখন শুধু জেনে রাখ, পুলিশ স্টেশন। তাহলে এখন কি আবার খেলা দেখা শুরু করবে? ঠিক তাই। ডিনার করার পর? আচ্ছা, তোমার কি কিছু সন্দেহজনক মনে হচ্ছে? হ্যাঁ। এই ছোট উত্তরটা দেওয়ার সঙ্গে সঙ্গেই খাবার চলে এলো। খাবার পর ঠিক 11টায় ইন্দ্রদা সিডি চালালো। একই খেলা বারবার দেখার কোনো মানে হয় না। আমি 5 মিনিট দেখেই শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছিল না। আমি ধরে নিয়েছিলাম যে কাল সকালেই ক্লাবে ইন্দ্রদা ক্রিকেটের রহস্য ফাঁস করবে। কে হতে পারে এই রহস্যের নাটের গুরু? কি বা তার উদ্দেশ্য? ঘুম আসার আগে পর্যন্ত বুঝতে পারছিলাম ইন্দ্রদা খেলা দেখেই চলেছে। মাঝে মাঝে বিড়বিড় করছে, শুধুমাত্র বারবিটন খেয়ে যেটা হতে পারে না, সেটা বুঝতে যে কেন এতটা দেরি হয়ে গেল। কিছুই দেরি হয়নি সৌরভ বাবু, আসুন আসুন আসুন, আমিও তো এই 15 মিনিট হলে এসেছি। ইন্দ্রদা সৌরভ নাগের উদ্দেশ্যে বলল। দিন সকাল 9টার মধ্যে আমরা ক্লাবে গিয়ে পৌঁছালাম। তবে ভেতরে না ঢুকে আমরা বাইরের একটা দেবদারু গাছের তলায় দাঁড়িয়েছিলাম সবাই। কালকের তুলনায় আজকে ঠান্ডা অনেকটা কম, কুয়াশাও ছিল বেশ। আমাদের প্রত্যেকের হাতে মাটির ভাঁড়ে গরম গরম দার্জিলিং চা। ইন্দ্রদা সিডি ক্যাসেটটা ফেরত দিয়ে বলতে শুরু করলো, সুমিতকে দেখছি না তো। গণেশ ঘোষ বললেন, এখনই এসে পড়বেন। তপন গুহ জিজ্ঞাসা করলেন, খেলা কেমন দেখলেন ইন্দ্রজিৎ বাবু? আমার তো বারবার দেখতে ইচ্ছে করছে। খেলাটা দেখলাম বটে, কিন্তু ঠিক মনের মতো হলো না। মনে হচ্ছিল মাঝে একটু আকাশ মেঘলা থাকলে বা একটু বৃষ্টি হলে খেলাটা আরো জমে যেত, তাই নয় কি সৌরভ বাবু? সৌরভ নাগের ডান পাটা সামান্য কেঁপে উঠল। গণেশ ঘোষ বললেন, তা আপনি কি বলতে চাইছেন? খোলসা করে একটু বলুন তো। আমি কি বলতে চেয়েছি সেটা সৌরভ বাবু ভালোই বুঝতে পেরেছেন। দেবদারু গাছের পেছনে একটা চেনা গলা শুনতে পেলাম। সুমিত বিশ্বাস চলে এসেছে। একটা অবাঙালি ছেলে সবাইকে মাটির ভাঁড়ে আর 1 কাপ করে চা দিয়ে গেল। ইন্দ্রদা চায়ে চুমুক দিয়ে আবার বলতে শুরু করলো, সৌরভ নাগ, আপনি ভেবেছিলেন সবার চোখে ধুলো দিয়ে ফাইনাল কাপটা নিয়ে নেবেন, তাই তো? কিন্তু আপনার সে আশায় যে আমি জল ঢালতে বাধ্য হচ্ছি সৌরভ বাবু। সৌরভ নাগের হাতে চায়ের ভাঁড় কাঁপতে শুরু করে দিয়েছে। আপনি কি বলতে চাইছেন ইন্দ্রজিৎ বাবু? আহা, আপনি এত নার্ভাস হচ্ছেন কেন? আমি জানি তো আপনার একার পক্ষে এ কাজ করা সম্ভব নয়। চারপাশে একটা পাহাড়ি ময়নার ডাক ছাড়া একদম পিন পড়া নিস্তব্ধতা বিরাজ করছে। তার ফলে ইন্দ্রদার গলার স্বর পাথরের মতো কঠিন। সুমিত বিশ্বাসও ফ্যাকাশে মেরে গেছে। সৌরভ বাবু, আপনি ভেবেছিলেন প্লেয়ারদের কফিতে আর এনার্জি ড্রিঙ্ক একটু বারবিটন মিশিয়ে দেবেন, আর কেউ সেটা জানতেও পারবে না। আমি কিন্তু আপনি একটা ভুল করে ফেললেন কফিটা আমাকে খেতে দিয়ে। তা না হলে হয়তো এই রহস্যের সমাধান এতটা তাড়াতাড়ি হতো না। আসলে বারবিটন এমনই একটা ড্রাগ যেটা খেলে যে কোনো শক্তিশালী মানুষ নিমেষের মধ্যে অলস অবসন্ন হয়ে পড়ে, উইদাউট এনি আদার সাইড এফেক্ট। আর আপনি বলতে চাইছেন তার জন্যই প্রত্যেকটা ম্যাচ জয়পুর স্পোর্টিং ক্লাব জিতে যাচ্ছে? আপনি পারেনও মশাই। কথাটা বলে হা হা করে হেসে উঠলেন তপেন বাবু ও গণেশ বাবু। সুমিত বিশ্বাসের দিকে তাকিয়ে দেখলাম ও রাগে ফুঁসছে। ইন্দ্রদার পরের কথাগুলো সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকলো। ঠিকই বলেছেন আপনারা,
একটুখানি বারবিটন খেয়ে কোনো প্লেয়ারকে অবসন্ন করা যায়, কিন্তু একেবারে না খেলার মতন অযোগ্য করে দেওয়া যায় না। তাই আমিও চিন্তায় পড়ে যাই কিভাবে জয়পুর স্পোর্টিং ক্লাব মানে সৌরভবাবুর টিম অত সহজে প্রত্যেকটা ম্যাচ জিতে যাচ্ছে। আর সেটার কারণও বুঝতে পারি ওই ভিডিও ক্যাসেটটা দেখে। আমি প্রথম দিনেই ম্যাচের দুজন আম্পায়ার মানে আপনাদের হাতে বিশেষ বড় বড় ঘড়ি লক্ষ্য করেছিলাম। সূর্যের আলো পড়ে ঘড়ির ওপরের মিরর প্লেটগুলো চকচক করছিল না, তখনও ব্যাপারটা ঠিক বুঝতে পারিনি। পরে যখন ভিডিও দেখলাম তখন আমি ম্যাচের দুজন আম্পায়ারকে বিশেষভাবে লক্ষ্য করলাম। জয়পুর টিমের বোলার বল করার সাথে সাথেই আম্পায়ার ঘড়ির ওপর সূর্যের আলোচ্ছটা প্রতিফলন করে ব্যাটসম্যানের চোখে ফেলছেন, আর বিপক্ষ দলের ব্যাটসম্যানরা তখন বারবিটন খেয়ে নেশাগ্রস্ত চোখকে ফাঁকি দেওয়া আপনাদের পক্ষে কঠিন ব্যাপার ছিল না গণেশবাবু ও তপেনবাবু। ছিল্লের সুরে তপেনবাবু বলে উঠলেন, বলে যান ইন্দ্রজিৎ বাবু, আমরাও খুব এনজয় করছি গল্পটা। হঠাৎ সুমিত বিশ্বাস উত্তেজিত হয়ে গণেশ ঘোষ, তপন কুয়ার, সৌরভ নাগকে কঠোরভাবে গালি দিতে আরম্ভ করল। ইন্দ্রদাই সুমিতদাকে থামালো। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ইন্দ্রদা আবার বলা শুরু করলো। আমার প্রথম সন্দেহ তখন জাগে যখন আমি ম্যাচের লিস্টটা দেখি। লক্ষ্য করেছিলাম জয়পুর টিমের সঙ্গে প্রত্যেকটা ম্যাচ দিনের বেলায় হয়েছে, কারণ সূর্যকে তো কাজে লাগাতে হবে। সূর্যদেবী আপনাদের মতো ভীরু কাপুরুষদের বাঁচিয়ে দিয়েছেন, কারণ আকাশ মেঘলা থাকলে আম্পায়ারের হাতের ঘড়ি থেকে আলো প্রতিফলন করা সম্ভব হতো না। সৌরভ নাগের মুখ নিচু, ভাঙা গলায় উনি উত্তর দিলেন, আমার ভুল হয়ে গেছে। ফাইনালে কাপ জিতে হ্যাট্রিক করার আশায় টাকা দিয়ে এনাদের সাথে হাত মিলিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আমি কথা দিচ্ছি আবার নতুন করে টুর্নামেন্ট হবে। সে তো আপনাকে প্রেস কনফারেন্স করে সবার সামনে ক্ষমা চাইতে হবে, কিন্তু সৌরভবাবু আপনাকে ক্ষমা করা গেলেও গণেশবাবু ও তপেনবাবুকে ক্ষমা করা যাবে না, কারণ আইনের চোখে এনারা আরো অপরাধী। তপেন গুহ হাহা করে অট্টহাসি দিয়ে উঠলেন। আপনি কি আমাদের পুলিশে দেবেন নাকি মশাই? ইন্দ্রদার গলার স্বর আরো ধারালো হয়ে গেছে। দরকার হলে তাই করব। গণেশ ঘোষ হেসে উঠলেন, কেন, আমরা কি খুন করেছি না চুরি করেছি যে আমাদের পুলিশে দেবেন? কঠোর গলায় ইন্দ্রদার উত্তর এলো, আপনারা খুনও করেননি, চুরিও করেননি, কিন্তু করেছেন চোরাই মালের ব্যবসা। আপনার কাছে কি প্রমাণ আছে তার? শুধু আমার কাছেই নয়, পুলিশের কাছেও প্রমাণ আছে। আপনার গুদাম ঘরের মধ্যেই রয়েছে চোরাই মাল। খুব সম্ভবত সেগুলো কর্কের বলের মধ্যেই রয়েছে। এবার দুজনেই চমকে উঠল। অস্ফুটে কথা বেরোলো গণেশ ঘোষের মুখ থেকে, আপনি জানেন কিভাবে? দৃষ্টিশক্তি, বুঝলেন? দৃষ্টিশক্তি থাকলে সবকিছুই বোঝা সম্ভব। আমি যেদিন গুদম ঘরটা দেখতে ঢুকি সেদিন লক্ষ্য করি বস্তার বলগুলো কয়েকটার গায়ে এইচ লেখা, তবে সব বলগুলোতে ছিল না। তখন অতটা মাথায় আসেনি, কিন্তু পরে যখন একটা পাগলাকে আপনাদের ক্লাব ঘরে ঢুকতে দেখলাম। তপেন গুহ চেঁচিয়ে উঠলেন, কি? পাগলটা আমাদের ক্লাব ঘরে ঢুকেছিল? ওই বেটা আপনাকে সব বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলেছে, আর একটা পাগলের কথা বিশ্বাস করে আপনি কি না? ইন্দ্রদা কথাটা শেষ হতে না দিয়েই বলল, শাট আপ মিস্টার গুহ। যাই হোক, যেটা বলছিলাম, পাগলটা ক্লাব ঘরের ভেতরে একটা বলকে ছুরি দিয়ে কাটলো। টর্চের আলোয় দেখলাম বল থেকে বেরিয়ে এলো সাদা গুঁড়ো জাতীয় পদার্থ। আমি নিশ্চিত হলাম ওটা হেরোইন ছাড়া কিচ্ছু হতে পারে না। এবার সুমিত বিশ্বাসের প্রশ্ন, কিন্তু পাগলটা ক্লাব ঘরে কেন ঢুকতে গেল? চোরাই মালের ব্যবসাটা সত্যি আছে কিনা দেখবার জন্য। যে বলগুলোর গায়ে এইচ লেখা ছিল সেগুলোতেই কেবলমাত্র হেরোইন ভর্তি ছিল। হেরোইন ভর্তি বলগুলোকে আপনারা এই অক্ষর দিয়ে শনাক্ত করতেন, তাই নয় কি? তা কোথায় কোথায় আপনাদের শাখা প্রশাখা গজিয়ে উঠেছে, এবার ঠান্ডা ঘরে গিয়েই জবাব দেবেন। চলুন। ইন্দ্রদা আর চোখে বারবার দেবদারু গাছের পিছনে তাকাচ্ছিল। এবার বাঁ হাতটা তুলে ইশারা করে বলল, বিপ্লব বাবু, এবার ভেতরে আসুন। হাত করা এনেছেন তো? আমাদের সামনে এবার যে আসলো তার চেহারা দেখে তো আমার চোখ কপালে উঠে গেল। এ যে সেই পাগলটা, সম্পূর্ণ পুলিশ অফিসারের ড্রেসে।
ইন্দ্রদা বলল, আরে পাগল নন, ইনি দার্জিলিং পুলিশ স্টেশনের ওসি বিপ্লব সান্যাল। সত্যি চোরাই মালে ব্যবসা আছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য এনাকে পাগলের ছদ্মবেশ নিতে হয়েছিল। বিপ্লব বাবু গণেশ ঘোষ ও তপন গুহের হাতে হাত করা পড়াতে পড়াতে বলল, বাহ, মানিক জোরকে ভালোই মানিয়েছে তো হাতে গয়না পরে। কিন্তু ইন্দ্রজিৎ বাবু, আপনি বুঝলেন কি করে আমি পুলিশের লোক? আমি তো প্রথম দিন আপনার সাথে দেখা করে আমার পরিচয় আত্মগোপন করেছিলাম, আপনাকে ভড়কে দেওয়ার জন্যই। সেদিন আপনি ক্লাব ঘরে যখন ছিলেন তখন আপনাকে একটা ছোট্ট ডায়েরি ও পেন বার করতে দেখেছিলাম। তাতে লেখা ছিল দার্জিলিং পিএস। পিএস আসলে পুলিশ স্টেশন। এরপর আর কোনো সন্দেহ থাকতে পারে কি? মানিকজোরকে জিপে তুলে দিয়ে শিবতলা স্টেডিয়ামকে পেছনে ফেলে আমরা হোটেল মঞ্জুষার দিকে পা বাড়ালাম। কুয়াশার চাদরে ঢাকা দার্জিলিং শহর তখন অনেকটাই স্নিগ্ধ, সতেজ। শুনছিলেন শান্তনু দাসের লেখা গোয়েন্দা ইন্দ্রদার কাহিনী রহস্য যখন ক্রিকেট। কেমন লাগলো আজকের গল্পটি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছতে পারি। আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান। আর নতুন শ্রোতা বন্ধুরা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে। আজ গল্প পাঠে ছিল ইন্দ্রনীল, মৃন্ময়, সুদীপ্ত, জয়, জয়দীপ, সৌরভ ও আমি রাজদীপ। দেখা হবে আগামী সপ্তাহে একটি দুর্দান্ত গল্পের সাথে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।